নীলুর উপরে রায়ের দায়িত্ব কর্তব্য দিয়ে এবার কোনো মতেই নিশ্চিন্ত হতে পারছে না অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা নীলাঞ্জনা ঐশ্বর্যর ব্যাগটা প্যাক করে ঐশ্বর্যকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেওয়ার সিদ্ধান্ত নেয়, ঠিক সেই মুহূর্তে ঐশ্বর্যের হাত ধরে টেনে হিঁচড়ে দরজার ধারে ঐশ্বর্যের ব্যাগ সরিয়ে দিয়ে নীলাঞ্জনা যখন বলতে থাকে যে এবার হয়ে গেছে, নিজের মাইনেটা বুঝে পেয়েছো, এবার মানে কেটে পড়ো এখান থেকে, তোমাকে আর কোনো মতে এই বাড়িতে সহ্য করা হবে না। ঠিক সেই মুহূর্তে ঐশ্বর্য বলতে থাকে যে আমি তো আপনাকে দেখে কোনো মতে এই চাকরিতে ঢুকিনি, তাহলে যারা আমাকে চাকরিতে রেখেছে তারা যতক্ষণ পর্যন্ত না আমাকে বলছে বাড়ি ছেড়ে চলে যেতে, ততক্ষণ পর্যন্ত আমি এখানেই থাকবো। আমিও দেখেছি আমাকে এখান থেকে কে বিদায় করে। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ চলে আসে এবং এসে বলতে থাকে যে ঐশ্বর্য, তোমাকে যেটা করতে বলা হচ্ছে তুমি সেটা করো। ঠিক সেই সময় রায়ের বৌমনি বলতে থাকে যে না ঐশ্বর্য দাঁড়াও, তোমার দিদিমণি তোমাকে ডাকছে। তখন অনির্বাণ বলতে থাকে যে আবার রায়ের কি কথা বলার আছে। তখন রায় ঐশ্বর্যকে ডেকে বলতে থাকে যে দেখো ঐশ্বর্য, কোনো মতে চাই না যে তুমি মন খারাপ করে শুধুমাত্র তোমাকে একটা না সুযোগ দিয়ে আমি তোমাকে এখান থেকে ঘাট ধাক্কাতে বার করে দিই, কারণ হাজারো তুমি কিছু ভালো সার্ভিসও আমাকে দিয়েছো, সেটা তো আমি কোনো মতেই ভুলে যেতে পারি না। তার জন্য আমি চাই যে তুমিও আমার এই দিনে আমার পাশে থাকো। নিহাতি তুমি একটা ভুল করে ফেলেছো, কিন্তু এই ভুলের কোনো ক্ষমা হয় না সেরকমটা তো নয়। তোমাকে আরও একবার ক্ষমা করে আমি আরও একটা সুযোগ দিচ্ছি নিজেকে প্রমাণ করার জন্য। তাই তুমি সকলের কাছে প্রমাণ করে দাও যে সকলে তোমাকে নিয়ে যেটা ভাবছে সেটা নিতান্তই ভুল ধারণা ছাড়া কোনো কিছুই না। আমি মানছি যে তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়ে তুমি আমাকে একা ফেলে রেখে যে অন্যায়টা করেছো সেটা সত্যিই ক্ষমার অযোগ্য, কিন্তু তাই বলে আমার কাছে তুমি কোনোদিনও ক্ষমা পাবে না সেরকমটা নয়। আর নীলু, তোকে একটা কথা বলে দিয়েছি, তুই ভুলে যাস না যে তুই এই বাড়িতে কয়েকটা দিনের অতিথি মাত্র, কারণ তুই এ বাড়িতে আমার সেবা যত্ন করার জন্য আমার পাশে থাকবি। তাই বলে তুই ওর উপরে জোর খাটিয়ে ওকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়ার কেউ না। তুই এই জিনিসটা ভুলে গেলে চলবে না। এই জিনিসটা তুই মাথায় রাখিস যে তুই গেস্ট, আর গেস্ট হিসেবে তুই ওর সাথে এরকম আচরণ করতে পারিস না। তাই আমি তোকে বলছি যে তুই ওর গায়ে হাত তুললে যে অন্যায়টা করেছিস তার জন্য তুই ওর কাছে ক্ষমা চা। ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে দিদি ভাই, তোর মাথা খারাপ হয়ে গেছে, ওর মতন একটা ঝি চাপার কাছে আমি ক্ষমা চাইবো? তখন রাই বলতে থাকে যে কাজের বেলা কেউ ছোটো বড়ো না, ও যে কাজটা করার জন্য এই বাড়িতে এসেছিলো ঠিক একই কাজটা করার জন্য কিন্তু তুইও এই বাড়িতে থাকতে চাইছিস, তাহলে তো তোদের কাজ একই রকম, তাই না? তাহলে বড় আর ছোটোর মধ্যে এরকম তফাৎ কেন বলতো নীলু? ঠিক সেই মুহূর্তে অনির্বাণ নীলুকে বলতে থাকে যে দেখো নীলু, আমি জানি না যে তুমি কী উদ্দেশ্য নিয়ে বাড়িতে ঢোকার চেষ্টা করছো, কেন বা তোমার রায়ের প্রতি এতটা দরদ উপচে পড়ছে, কারণ আমি যতটুকু দেখেছি যে তুমি কোনো মতে কোনোদিনও রায়ের ভালো চাওনি, এবং এবারও যে তুমি চাইবে না সেটা আমি জানি, কিন্তু তাই বলে তোমাকে আমি সাবধান করে দিচ্ছি যে তুমি রায়ের মন জোগাতে পারলেও আমার মন কোনোদিনও তুমি জোগাতে পারবে না, এবং আমার বিশ্বাস তুমি কোনোদিনও অর্জন করতে পারবে না। তাই তুমি যতদিন এই বাড়িতে আছো ততদিন তুমি একটা কথা মাথায় রাখবে যে আমার দু চোখ এবং আমার লাগানো সকল ক্যামেরা তোমার উপরেই নজর দিয়ে বসে থাকবে। তুমি একটা ভুল করলেই তোমাকে সঙ্গে সঙ্গে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে আমি বার করে দেবো, এই কথাটা তুমি মাথায় রেখো। অন্যদিকে নীলু বলতে থাকে যে অনির্বাণ দাদাভাই, তুমি যতই ছলচাতুরি করো, যতই চালাকি করো না কেন, আমার সাথে এই যাত্রায় তোমার বউ এবং সন্তানকে তুমি কোনো মতে আমার হাত থেকে বাঁচাতে পারবে না, কারণ আমি যতক্ষণ পর্যন্ত এই বাড়িতে আছি ততক্ষণ পর্যন্ত এমন এমন কিছু করবো যেটা কিন্তু তুমি বুঝে ওঠার আগেই সর্বনাশ হয়ে যাবে তোমার সন্তান এবং তোমার স্ত্রীর। তাই সেই সময়ের অপেক্ষায় রইলাম আমি, কিন্তু আর যতদূর কথাই ঐশ্বর্য কী বা করতে পারবে? ও নিশ্চয়ই আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য উঠে পড়ে লাগবে, কিন্তু সেই সুযোগটাকে তো ওকে দিব না। তো বন্ধুরা, একদম শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।